32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ছাত্রাইয়া মাটির সাথে মিশায়। ওটারে চিরদিনের জন্য জয় বাংলা। ঈদ মোবারক। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন। বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি 32 নাম্বার গুড়াই দিতে হবে। যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি জিয়াউর রহমান সাহেবের মাথারটারেও ক্ষুণ্ণ করা হবে না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার যদি করি সেটাও দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবে। এবার পিনাকি জানালো তার পরবর্তী চ্যালেঞ্জ 32 নাম্বার ধূলিসাতের পরে কি হবে, এবং সেটা যে তার একটা প্ল্যান, সেটা এবার বলে দিলেন পিনাকি। আমি জিটিভির লাইভে বলছিলাম আমার স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার নাই। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। তো আপনারা এতক্ষণই দেখেছেন ভিডিওর কিছু বিশেষ অংশ। তো পুরো ভিডিও দেখতে হলে শেষ পর্যন্ত দেখুন, এবং সব জানতে হলে আপনার শেষ পর্যন্ত দেখতেই হবে। তো চোখ রাখুন ভিডিওতে, শুরু হলো। 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ছাত্রাইয়া মাটির সাথে মিশায়। ওটারে চিরদিনের জন্য জয় বাংলা। ঈদ মোবারক। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন। ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি 32 নাম্বার মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া। শুধু ধানমন্ডি 32 নাম্বার না, সারা দেশে, সিলেটে, খুলনায়, বরিশালে, নানা জায়গায় ফ্যাসিস্টদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে। এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুছার পালা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব, সুলতানা কামাল, শেখ মুজিব, শেখ কামাল, ফজিলাতুন্নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা, বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন, জয় বাংলা করে দেবেন। আমি এই দিনটার স্বপ্ন দেখতাম। আমি জিটিভির লাইভে বলছিলাম আমার স্বপ্নে দেখা আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার নাই। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নাম্বার থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আমি কয়েকদিন আগের এপিসোডে বলছিলাম এই ধানমন্ডি 32 নাম্বার গুড়াই দিতে হবে বুলডোজার দিয়া। শুনেন, 32 নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ। 32 নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর। ওই 32 নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার, আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম, হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম। ওই 32 নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ছাত্রাইয়া মাটির সাথে মিশায় দেওয়া। ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া। ওই কাজ আমরা করব, একদিন করব, আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দিব। ইনকিলাব জিন্দাবাদ। 5ই আগস্ট যেইভাবে আসছিল অকস্মাৎ, ঠিক সেইভাবে 6 মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো। ধানমন্ডি 32 নাম্বার ধূলিসাৎ হয়ে গেছে। এইটা সাহেব পার্টি সং হবে, পার্টি সং। ভিডিও দেখান যে কেমনে জয় বাংলা হইতেছে। যদিও এই ভিডিওটা রেকর্ড করার সময় আধা ভাঙা হয়েছিল, আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি 32 নাম্বার আসলেই মাটির সাথে মিশা দেওয়া যাবে, কিন্তু গেছে। এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এর অর্থ এইটাই, বিপ্লবের আগুন এখনো নেভে নাই। আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনো সজীব আছে। যখন গণরোষে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হইয়া যাইতেছিল, সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল 32 না 36, 36 36, 36 দিয়ে 32 মুছে গেল। যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন, যারা রাতে বুলডোজার, এক্সকাভেটর আর চালক পাঠাইছেন, আমি তাদের নাম বলতেছি না, এই গভীর রাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা, অভিবাদন, সালাম। এই কাজে কিছু অন্তরে আওয়ামী লীগেররা কষ্ট পাইছেন। সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এতে ভারতের লাভ হবে। আবার দেখেন রাখাল রাহা, ওই যে কইছিলাম না, রাখাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে। আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে,
সে এডিট করেছে, প্রথমে বলছে মব গেছে ওইখানে, হারামজাদা পরে এডিট করে প্রোটেস্টার লিখছে। হারামজাদা আমরা মব, এরা জিন্দেগিতে ভালো হবে না, এরা 10 জনমের জাউরা ডেইলি স্টার, এরা একই সাথে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেসপেন্সার দালাল। এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নাই। আর এই বামেরা ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে এইটা, এতে ইন্ডিয়ানরা লাভবান হবে। এটাই তত্ত্ব দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে, হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান, হাসিনার বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে। এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে, তাতেও নাকি ইন্ডিয়ার লাভ হবে। এরাই বলেছিল এই পুন্দে আলোর ডেইলি স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে। মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ, যা কিছু আপনার আইডেন্টিটি, যা কিছু আপনার রাজনীতি, সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয়। প্রফেসর ইউনূসের আয়না ঘরে যাইতে দেয় না আর্মি। সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে? এইসব সুশীলদের জন্য, এইসব বামেদের জন্য, এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য। এখন এরা কান্নাকাটি করে। ধানমন্ডি 32 নম্বর ঘুরায় দেওয়ার এই ঘটনা প্রফেসর ইউনূসের সরকারের শক্তি বাড়াইছে, ছাত্রদের শক্তি বাড়াইছে। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি। এই প্রথম ছাত্ররা 5ই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো। এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না, ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। আমারেও রয়ের এজেন্ট বলা হয়। আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুঁড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দেখেন ভাইজান, আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিছে, আমারও না হয় প্রাণ গেল, কিছু যায় আসে। আমার ফাইটটা করার দরকার ছিল, সেটা শেষ হয়েছে। এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম। এখন প্রাণ জান থাকলেই কি না থাকলেই কি, ভয় দেখায় আমরা থামানো যাবে না। তবে ওরা কিন্তু পারে। বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব, অনেক দিন পরে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে। মেজর বজলুল হুদার ভাগ্নিরে গাড়ি চাপা দিয়ে মারছে। শুধু তো আওয়ামী লীগ না, সাথে আছে ইন্ডিয়া। ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে। হাত থাকলে কিছুই করতে পারবে না, আর না থাকলে কিছু কইরাও লাভ নাই, বুঝছাও। তাই ফি আমানিল্লাহ, দোয়া করবেন। এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে, শুনেন। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা। বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে, প্রফেসর ইউনূসও তার ক্ষমতাকে সংহত করবেন। ওনাকে নির্দেশনা দিতে হবে, সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে। সেনাপ্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনাপ্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল করতেছে। যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনূস, সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে। আমাদের এক নতুন পর্যায়ে শুরু হইল। ফ্যাসিস্ট চিহ্নের মূলোৎপাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা, জেগে ওঠো নতুন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন 5ই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন। বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল। এখনই সময় গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া। তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ, জাতি, সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক, অরাজনৈতিক,
বন্ধু, মঙ্গলাকাঙ্ক্ষী, সহযোদ্ধা সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি। গত 16 বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এই সময় ছিল একটা নির্মম ফ্যাসিবাদী শাসনের উত্থান, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে, একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মোহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে, রেখে গেছে অত্যাচার, দুর্নীতি, জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন। উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা, সমাবেশ, সংগঠনের অধিকার কেড়ে নিছিল। বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে। ভিন্ন মতকে নির্মমভাবে দমন করা হয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছা মতো। আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসনে। তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেঁপে উঠছিল, যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুইটা নিজেদের পকেট ভরিছে, জনগণের সেবা অবহেলিত হয়েছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরো গভীর হয়েছে। অগণিত বাংলাদেশি নাগরিক তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাইছে। বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে। বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য। 1947 সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একীভূত রাষ্ট্রীয় কাঠামোয় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয়। তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্সা আদায়ের। বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই। তারা সবসময় ক্ষমতা চাইছে। পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর মালিকানা চাইছে। সেই জন্যে শেখ মুজিব বারবার ক্ষমতা বসতে চাইছে। 1971 সালে বাংলাদেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক, সামাজিক এবং বৈষম্য অবসানের জন্য, নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাম্যের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তখন আওয়ামী লীগরা ভারতে বৈশা পাকিস্তানিদের হটায় নিজেরা ক্ষমতা বসার নীল নকশা তৈরি করে ভারতের সাথে বৈশা। স্বাধীনতার পরপর আওয়ামী লীগ তাই করে। বাংলাদেশে পাকিস্তানি স্বৈরাচার যা করছিল, পাকিস্তানি স্বৈরাচারের পরিবর্তে আওয়ামী স্বৈরাচার কায়েম হয়। আওয়ামী নির্যাতন, শোষণ, খুন, রাজধানী, দর্শন, লুটতরাজে পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়। মুক্তিযুদ্ধের সুফল মানুষ ভোগ করতে পারে নাই। ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হোতা হলো আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার মূল শক্তি। 1971-এর আসল রাজাকার, অথচ জোর কইরা ইতিহাস লিখে মানুষের গলা টিপে ধরা এতদিন ধরে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের মালিক হিসেবে চালায় আসছে। 2009 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার বাইর হয়ে পড়ে। বিপুল লুটতরাজ, চুরি, ডাকাতি, বিরোধী মতের লোকদের খুন খারাপি, দর্শন, গুম সবই শুরু হয়। তাদের 16 বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারের জাহেলিয়াত। এই অপশক্তির 71 বিরোধী চেহারা, গণবিরোধী রূপ এখন পরিষ্কার। আজ এই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী শক্তি ঘোষণা করতেছি। সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ বিরোধী এই দানবের অস্তিত্ব, সকল চিহ্ন, সকল প্রতীক নির্মূল করুন। যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন, প্রতিহত করুন। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই। যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন, প্রতিহত করুন। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র, বর্তমান প্রশাসন, সেনা, পুলিশ, বিভিন্ন সরকারি সংস্থায় ঘাপটি মেরে বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল 2024-এর গণ অভ্যুত্থান নস্যাৎকারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার নিমিত্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে এবং তার মাধ্যমে সেসব অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। অতি সত্বর সংবিধানের মূলনীতির প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে এবং সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এসব কাজ করার উপযোগী সরকার গঠনের জন্য ডাক দিতে হবে। যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না। এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার, একটা বাংলাদেশ যা হবে স্বাধীন, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ। আমাদের গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সফল হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। বিদ্যমান সংবিধান
36 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হয়েছে। এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি। এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া। এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক, আরও বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা, যাতে জুলাই অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে। ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন, পটভূমি যাই হোক না কেন, ধর্ম যাই হোক না কেন, মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে, যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা ধারণ কইরা বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে। আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার বাতিঘর। 4টা মূলনীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি। আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য যাই থাকুক না কেন, এই 4টা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো। 1 নম্বর আওয়ামী বাকশালী রাজনীতি নির্মূল, 2 নম্বর ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, 3 এবং 4 নম্বর সাম্যের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা। জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ। যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি জিয়াউর রহমান সাহেবের মাথারটারেও ক্ষুণ্ণ করা হবে না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিদি করি সেটাও দেবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা পাকিস্তানরে খেদাইছি, ইনুসরেও খেদাতে পারবানি। আর আওয়ামী লীগ আসবে, এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। 5ই আগস্টের পরে এই হত্যাকাণ্ড দে আমি নিজেই তো আসতে 5ই আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। এখন 1.5-2 লাখ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে, প্রস্তাব চেপে যাচ্ছে। আর যখন 2 কোটি আওয়ামী লীগের লোকজন আসবেন তখন এরা কোয়ানে ফলাবেন। কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্মরণের বিনিময়ে আজকের এই মাসটাকে বলা হয় 21শে ফেব্রুয়ারি মাস। এবং এর ভিতরে হাজার হাজার ভালোবাসা বিনোদনের এই মাসটা জুড়ে এই মাসে সকল শহীদের প্রতি আমাদের সাধারণ যত গরিব আছি, এই গরিবের ভালোবাসার ও আত্মত্যাগের বিনিময়ে আজকের এই শহীদ। এ কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি একজন লোক যায় এই শহীদের খাতায়, তা গরিবের থেকে আছে 10 জন। তা আমাদের এই বিজয়টাকেও ধরে রাখতে হবে। এবং আপনারা দেখতেছেন সামনের দিন এই যে বিভিন্ন সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে পোস্টারগুলো লাগানো হচ্ছে, এই পোস্টারগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। এই পোস্টারে কিছু কিছু জিনিস ভুল আছে, যে ভুলগুলো আমাদের 71 ও 52কে ঢাকার চেষ্টা করতেছে। এখন আমরা এটাকে বিশ্বাস করি না। এই সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলবো এটা সম্পূর্ণ উদ্ঘাট করে দিতে এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার পদত্যাগের দাবি করি। আমি একজন কি মস্তিষ্ক বলবো, ভালো মস্তিষ্ক নেন কি খারাপ মস্তিষ্ক নেন, ব্রিলিয়ান্ট মনে করেন কি অশিক্ষিত মনে করেন, আমি মনে করি এইটা সম্পূর্ণ ভুয়া। এরা যে পোস্টারগুলো টাঙাচ্ছে এটা ভুয়া। আর আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের 3টে গ্রুপ। কেউ যদি বলে কিরকম গ্রুপ, যারা বিগত দিনে পার্লামেন্ট সদস্য, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সন্তান, এরা অনেকে দাবায় বেড়াইছে, এরা কেউ দেশে নেই। কিন্তু যারা গরিব পরিবারের থেকে আওয়ামী লীগকে ভালোবাসতো, আওয়ামী লীগের রাজনীতিকে বিশ্বাস করে, আর কি বলবো, এখন তো বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ হয়ে গেছে। 5ই আগস্টের পরে এই হত্যাকাণ্ড দে আমি নিজেই তো আসতে 5ই আগস্টের পরে বিএনপিতে আওয়ামী লীগ করা ধরতেছি। কারণ আমার নিজেদের একটা গৌরব। কারণ আমি যখন দেখেছি শেখ সাহেবের মাথায় প্রস্তাব করেছে তখন আমি এটা বুঝতে পারিছি যে তাহলে আমারও জিয়াউর রহমানের মাথায় প্রস্তাব করবে বাঙালি। যখন 32 নম্বরে আগুন দিয়েছে তখন আমি বুঝতে পারিছি যে ওই জিয়াউর রহমান সাহেবের মাথারটারেও ক্ষুণ্ণ করা হবে। তাই এটা আমরা সাধারণ যারা নাগরিক, আমরা বাঙালি যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা ভালোবাসি, জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা শ্রদ্ধা করে আমরা আগামী দিনের পথ দেখার স্বপ্ন দেখি, তাদের মাথায় এইটুকুখানি আছে যে 32 যখন আগুন দিলে তাই একদিন জিয়াউর রহমানের ওই বিটে বাড়িতে আগুন দিতে পারে। যতক্ষণ বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করা হলো তাহলে জিয়াউর রহমানের মুক্তিতেও একদিন না একদিন কেউ না কেউ প্রস্তাব করবে। তা এই নিন্দাটা নিয়ে আমি বিএনপিকে বলবো, তারেক রহমানকে বলবো এবং বিএনপির যে 4-5 জনের উপদেষ্টা আছে, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ ফজলুল সাহেবকেও বলবো যে আপনি একজন বিগ পলিটিশিয়ান,
আপনি এই জিনিসটা নিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলেন, কারণ এটা যদি কথা না বলেন আমাদের এই জাতীয় নেতৃবৃন্দর মাথায় প্রস্তাব করা এটা কিন্তু চারটেখানি কথা না, এবং এটা আমরা মানতেই পারতেছি না। আমরা গরিব যারা আছে আমরা মানতে পারতেছি না। জয় বাংলা স্লোগান একবার না 50,000 বার দিতে করি সেটাও দেব তাদের জন্য, এই বাঙালির জন্য না, কিন্তু ওই বাঙালির জন্য 7 কোটি বাঙালির জন্য আমাদের ওই স্লোগানটা ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা জিয়ার রহমানও দিছে, এটা অন্য অন্য নেতৃবৃন্দরাও দিছে, খালি আপনি না আমি না, সমগ্র বাঙালির স্লোগান ছিল। এই যে জামাত শিবির যে কথাবার্তা বলতেছে এরা তো প্রকৃত মুসলিম লীগের সদস্য। এখন এই মুসলিম লীগটা কিসের জন্য ভাঙ্গা হলে এটা অনেকেই জানে শুনে মনে করেন আমাদের সামনে ধোঁকাবাজি করে। এটা তো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আগে মুসলিম লীগ, সেখান থেকে ভাঙ্গা হলে আওয়ামী মুসলিম লীগ। এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মীয় লোকের একটাই দল ছিল, সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এখন হিন্দু মানুষ যারা, বৌদ্ধ মানুষ যারা, খ্রিস্টান ধর্মীয় যারা, তারা একটু সংকোচ বোধ মনে করতো যে আমরা হিন্দু মানুষ হয়ে কেন আমরা মুসলিম লীগ একটা সংগঠনের সাথে জড়িত থাকবো। এটা জাতীয় নেতৃবৃন্দরা চিন্তা ভাবনা করে ওই আওয়ামী মুসলিম লীগ ভাঙ্গে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো। যে আওয়ামী লীগ গঠনতন্ত্র হলো এই দলটা যেন সকলে মিলে করতে পারে। আপনি দেখেন শেখ সাহেব বেঁচে থাকাকালীন কি মানে শেখ সাহেব বললে কিরকম একটা দেখা যাবে, বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান যখন বেঁচে ছিল জীবিত থাকাকালীন জিয়ার রহমান সাহেব কোন দল করত? আমার একটু ধারণা কম আছে তখন জিয়ার রহমান সাহেব কোন দল করত। এটা কেউ যদি জানেন তা চ্যানেলের কমেন্টে বলে যাবেন যে জিয়ার রহমান সাহেব কোন দল করত। এই যে বিএনপি, তারপর বর্তমান যে জামাত, এর যে নিবন্ধন কত সালে, যাদের নিবন্ধন 79, যাদের নিবন্ধন 83, এবং তারা যদি এই দেশে রাজনীতি প্রতিষ্ঠাতা করতে যায় তা আমরা রিক্সাওয়ালারাও পার্লামেন্ট সদস্য হব, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমি তো আগেই বলেছি যে ভাই খুলনা ভাষাতে নির্বাচন করব, তা কোশির জন্য নির্বাচন করব, এটার একটা ব্যাখ্যা আছে যে দেশের সাধারণ ছাত্র জনতা দিয়ে যদি নির্বাচন করানো হয় তাহলে আমাদের মতন মানুষের দেশে নির্বাচন করবে। ছাত্রদের যদি কোথাও একটা ভোট থাকে, আমাদের রিক্সাওয়ালাদের 5টা ভোট আছে, কারণ আমরা তো রিক্সাওয়ালা, আমাদের তো মার্কা মারা, আমাদের তো চুরি করার কোনো ঘটনাই নেই, বাপের ভিটে বাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, আমরা কি চুরি করব? শিক্ষা দীক্ষা জানি না, চুরি করার কোনো সুযোগ নেই। আর যদি চুরি করি আপনারা ওই সময় বলতে পারবেন যেহেতু রিক্সাওয়ালার তো এমপি হইলো, বাপের তো কিছু ছিল না, এখন এত কোটি টাকা কিনতে পারলো, আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে বাপের 2-5 কোটি টাকা অর্থবিত্ত আছে, তারপরে এমপি হয়ে যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক, আর তখন ওই পূর্বপুরুষের যে অর্থ আছে ওই অর্থ ধরে টান দেবে যে আমি এতদিন ব্যবসা করে এই করেছি। আমাদের তো গরিব মানুষের কিছু নেই। আপনারা আমাকে ভোট দিয়ে দেন, যখন ইউনূস সরকার কি অন্য কোনো সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নির্বাচন দিতে পারবে না, এটা আপনিও জানবেন আমরাও জানবানি। সর্বোচ্চ আর অল্প কিছুদিন আছে সে, এরপরে তারও এই দেশের বিতাড়িত হতে হবে। দেন এতদিন আমরা সারে জলম কয়ে আসতেছি, আমি তো 23 বছর কয়ে আসতেছি যে শেখ হাসিনার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, খালেদা জিয়ার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। তা আমরা সমগ্র বাঙালি ডক্টর ইউনূসের হাত এবং পা দুটোই দাবি করবানি আর কিছুদিন পরে। দেশের গরিব যদি না খায় মরে তা আমরা নোবেল বিজয় দিয়ে কী করবো? হুঙ্গাই দেবো? নোবেল বিজয় আমরা কী করতে হবে? নোবেল মাথায় দিতে হবে না গায়ে ভরতে হবে? নোবেল তো ইউনূসের গলায় দিয়ে দিয়েছে বারাক ওবামা তো 6 সালে, এখন সেই নোবেল নিয়ে আমাকে 24 সালে মানুষ না খেয়ে মরতেছে। আজকের সমস্ত দেশ রাস্তাঘাট সব ব্লক করে করে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। কি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে? একটা মেয়ে মুই মাস্ক দিয়ে সে খালি রিক্সাটা রেখে যাচ্ছে, একটা ছেলে মুই মাস্ক দিয়ে রিক্সাটা রেখে যাচ্ছে। মানে সমস্ত শত্রু কি রিক্সাওয়ালারাই কি আছে ছাত্রকে শত্রু, আর কোনো গাড়ি শত্রু না। নিউ মার্কেটের দারোয়ান 10 টাকার বিনিময়ে একটা সিএনজিরে দাঁড় করাচ্ছে আমাদের রিক্সা খাতায় দিয়ে। তা রিক্সাওয়ালারা একটা হসপিটালের সামনে দাঁড়াতে পারতেছ না, একটা ভালো মার্কেটের সামনে দাঁড়াতে পারতেছ না। রিক্সাওয়ালাদের কী দোষ করেছে? রিক্সাওয়ালাদের কী দোষ করেছে? রিক্সাওয়ালারা কি মানুষ না দেশের? রিক্সাওয়ালারা ট্যাক্স দেয় না। আমরা যদি প্রতি মাসে 12,000 টাকা ইনকাম করি, সর্বনিম্ন 500 টাকা মাল ক্রয়ের ক্ষেত্রে আমরা ট্যাক্স প্রদান করি। আমরা কোন ক্ষেত্রে পিছিয়ে আছি? খালি আমরা পিছিয়ে আছি আমাদের মান সম্মান আত্মবিশ্বাস নিয়ে। আমরা গরিব, আমাদেরকেও সম্মান দেয় না, আমাদেরকেও আত্মবিশ্বাসের সাথে ভালোবাসে না, এর জন্যে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হতে আসছে। আমরা অনেকেই কথা বলতে গেলে আওয়ামী লীগ হচ্ছি, অনেকেই কথা বলতে গেলে বিএনপি হচ্ছে, কিন্তু আমরা তো কোনো দলদারি করি না। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে জানাচ্ছি। আমরা কোনো বলিনি শেখ হাসিনা পতন হও, আমরা কোনো বলিনি খালেদা জিয়া পতন হও, আমরা কোনো বলিনি ডক্টর ইউনূসের পতন হও। আর যদি বলতে হয় তা আমরা পুরো 12 কোটি গরিব একসাথে বলবো। আমাদের কৃষকের কোনো ভ্যালু নেই,
আমাদের গরিব সাধারণ রিক্সাওয়ালাদের কোনো ভ্যালু নেই, ঘাট শ্রমিকের ভ্যালু নেই, একটা ফুটপথের ওয়াকারের কোনো ভ্যালু নেই। যা ভ্যালু আছে ছাত্র সমাজ আর সরকারি চাকরিজীবী আর পলিটিশিয়ান। তাই এদেরকে নিয়ে দেশ চালান, আমাদের গরিবের ভ্যাট কমাই দেন। ওই আপনি যে দেশে থাকেন আমেরিকা, লন্ডন, এই জাতীয় করেন গরিবের অর্ধেক ভ্যাট, তাহলে আমরা বুঝবানি যে না আমাদের কিছু হলেও তো আমাদেরকে ভালোবাসে সরকার। আমাদের ভ্যাটও তাদের সমতুল্য নিচ্ছেন, আমাদের কাজও দিচ্ছেন না, আমাদের ক্ষুধাও মারতে পারতেছেন না, তাহলে আমাদের কি হচ্ছে? আমরা পিনাকিরে বক্তব্যটা শুনুন। দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে যতই আপনি ক্রুদ্ধ হন, শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আপনি মেটাতে চান 32 নম্বরের বিরুদ্ধে। 32 নম্বরকে এখানে পিনাকি বলেছে ফ্যাসিস্টের আতুর ঘর, পুড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, সবাইকে বুলডোজার হাতুড়ি নিয়ে আসতে বলেছে, গান গাইতে গেতে আসতে বলেছে, এবং জাতির দায়ভার মুক্ত হবে। কিসের দায়ভার? দায়ভার এটাই যে আমরা এই 32 নম্বরে আমাদের বাঙালির স্বপ্নের রচনা দেখেছিলাম। পিনাকি কি মনে করে যে 32 নম্বর গুড়িয়ে দিলে, প্রথমত একটি বাড়ি, এটাকে গুড়িয়ে দিলে আবার নির্মাণ করা যাবে না? 683 খ্রিস্টাব্দে ইয়াজিদ বাহিনী আবদুল্লাহ ইবেন জুবায়ের যখন মক্কায় নিয়ন্ত্রণে ছিলেন, তখন কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, হজরে আসওয়াদ টুকরো টুকরো করে ফেলেছিল। সেই কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন আবদুল্লাহ ইবেন জুবায়ের। সেই কাবায় মুসলমানরা যায় সারা বিশ্ব থেকে। বাঙালিদের তীর্থভূমি 32 নম্বর। 32 নম্বর গুড়িয়ে দেওয়াই যেতে পারে, কিন্তু পিস বাই পিস আবার 32 নম্বর করা হবে। বাংলাদেশের মনের ভেতরে যে 32 নম্বর, এইটা ঘোরা করবে কিভাবে? এটাকে চালিয়ে দিবে কিভাবে? ধ্বংসকারী সবসময় মানুষের ভেতরে ক্ষোভ সৃষ্টি করে। যে ধ্বংস করে সে নিজেই ধ্বংস হয়। 32 নম্বরকে ধ্বংস করে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরো বহুগুণে বেড়ে গেছে বাংলাদেশের মানুষের। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, এইখানে একজন অমুসলিম লোক যিনি সালাম দিয়ে কথা বলে এবং তার দ্বারা সমস্ত উগ্রবাদীরা চাঙ্গা হয় কেন? কারণ পিনাকি ইয়াজিদের ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং এই সকল উগ্ররা মুসলিম নয়, তারা ইয়াজিদ বাহিনীতে পরিণত হয়েছে। তারা ওয়াহাবি, সালাফিস্ট, উগ্র। তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে না। তারা আমাদেরকে অপমান করতে পারে, 32 নম্বর গুড়িয়ে দিতে পারে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলতে পারে, তারা যাচ্ছে তাই করতেই পারে। কিন্তু উপরওয়ালা বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করেছে যখন তাদের গর্ব চরম পর্যায়ে গেছে। শেখ হাসিনা অনেক ভুল করেছে, হ্যাঁ অবশ্যই, কিন্তু এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশী জাতি গ্রহণ করবে। পিনাকির ফায়দাটা কি? এখানে অমুসলিম যা বললাম, সালাম দিচ্ছে, চাঙ্গা করছে উগ্রদেরকে, তার লাভটা কি? দেশপ্রেমিক? না না না। বাংলাদেশে উগ্রতা বাড়লে
ভারতে উগ্রতা বাড়বে, এই উপমহাদেশ অশান্ত হবে। তাহলে ভারতের হিন্দুত্ববাদী উগ্রতা বাড়ার জন্য যে রসদ সেটা সৃষ্টি হবে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ বাড়লে। কিন্তু প্রকৃত সনাতনীরা এটা পছন্দ করে না, প্রকৃত মুসলমানরা এটা পছন্দ করবে না। তাহলে উগ্রতা বাড়ুক কারা চায়? তাহলে কি পিনাকি হিন্দুত্ববাদীদের পারপাস সার্ভ করছে? নাকি যদি বাংলাদেশে উগ্রতা বাড়ে তাহলে এই পিনাকির বংশীয় যে চরিত্র, যে ডিভাইড অ্যান্ড রুল, সেটা চায়, নাকি কমিউনিস্ট জাগরণ চায়? তার মতলবটা কি? সে সাধারণ হিন্দুদের পারপাস সার্ভ করছে না। সাধারণ এক মুসলমানরা বলেছে মুফাসিল ভাই এই বেটা হিন্দু। আমি নো 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 নো, সে সাধারণ হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না। সাধারণ হিন্দুরা এরকম ভায়োলেন্সকে সমর্থন করে না, বরঞ্চ এরকম ভায়োলেন্স বাড়লে সাধারণ হিন্দুরা ভিকটিম হয়। পিনাকি জেনে শুনে উগ্রতা বাড়িয়ে দিচ্ছে আর সাধারণ হিন্দুদেরকে ভিকটিম বানাচ্ছে। মতলব কই? বাঙালিদেরকে মুসলিম হিন্দু উগ্রতায় এক কোনায় নিয়ে যেতে পারলে অবাঙালিরা ডোমিনেট করতে সুবিধা হয়, সেই অবাঙালিরা যারাই হোক। নাকি সে পেইড এজেন্ট মৌলবাদীদের পেইড এজেন্ট হয়ে তার আলটিমেটলি কোনো একটা ফায়দা হবে না, সেটা টেম্পোরারি ফায়দা। আমি জানি ওর সাথে জামাত লিডারদের সাথে সম্পর্ক, সেটা থাকতেই পারে, সেটা সমস্যা না। সমস্যাটি হচ্ছে তার আসলে ফায়দাটা কি? সে অনেকগুলো শিশুকে হত্যা করে, পপুলারের ঘটনা আমরা জানি না, পপুলার ফার্মাসিউটিক্যাল, অনেকগুলো শিশুকে হত্যা করে পিনাকি পালিয়েছে দেশ থেকে। পিনাকি দেশ থেকে পালিয়েছিল কেন? এখন তো তার মানুষ সব শাসনে, তার কথায় মানুষ জ্বালিয়ে দেয়, তার কথায় এটা করে সেটা করে। তাহলে পিনাকি দেশে যায় না কেন? দেশের জন্যই যায় না যে দেশে গেলে ওর মামলাটি চাঙ্গা হবে। এবং সে চায়, যেহেতু একটা মুসলমান মেয়েকে বিয়ে করেছে, সে এখন জঙ্গিদের সহায়তা নিতে পারলে তাকে কেউ আর এই কথাটি খোঁচা দেবে না। আর মানুষ 280 জন শিশু হত্যার কথা ভুলে যাবে, তাই না পিনাকি? এটা হচ্ছে মূল। আসলে মুখে বলে ইন্ডিয়ার সেন্টিমেন্টের বিরুদ্ধে, ইন্ডিয়া বয়কট, বাস্তবে বিষয়টা অন্য জায়গায়। বাস্তবে সে ডাবল এজেন্ট হিসেবে কাজ করে। বুঝি বলি আমরা, বুঝি। হায় রে ফ্রান্স পাসপোর্টের লোভ, হায় রে লোভ, দিল্লি কা লাড্ডু, তাই না? আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছু করিনি? মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। শেখ হাসিনা লাইভে আসার খবরে যখন ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জনতার ভাঙচুর, তখন শেখ হাসিনা লাইভে এসে হাউমা করে কাঁদেন। তিনি বলেন, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করিনি কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? তাহলে 32 নম্বর বাড়িটা কেন ভাঙ্গা হচ্ছে? ছাত্র জনতার কাছে বিচার চান তিনি। বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই, বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছু করিনি? শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পার হলো আজ বুধবার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট দেশ ছেড়ে পলায়ন করেন শেখ হাসিনা। তবে এই ঘটনার 6 মাস হলেও এখন পর্যন্ত দলটির শীর্ষ এই নেতার কথায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই তার কথায়। আজ রাত 9টার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে তিনি লাইভে আসেন। বরাবরের মতো তিনি এবারও চেহারা দেখাননি। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ, যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।